আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি চাকরির বয়স ৩২, বিল পাস সংসদে। সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে বিল পাস। ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধী দলীয় নেতা। সংসদে গুম অধ্যাদেশ বাতিলের সুপারিশের সমালোচনা ব্যারিস্টার আরমানের। হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও সালেহ শিবলি। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে বললেন অর্থমন্ত্রী। এবার বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে সংসদে বিল পাস হয়েছে সরকারি চাকরি বিল ২০২৬। রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি চাকরি বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন। পরে তা পাশ হয়। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলো সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল ২০২৬ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২। সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২। স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থাসমূহে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব বিধিমালা বহাল থাকবে। সরকারি কর্মজীবীদের আন্দোলন ঠেকাতে শাস্তির আওতা বাড়িয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে বিল আকারে পাশ করা হয়েছে। রোববার জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীর উত্থাপিত সরকারি চাকরি বিল ২০২৬ কণ্ঠা ভোটে পাশ হয়। এতে সরকারি কর্মচারীদের ৪টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়েছে। বিলটি পাশের সময় বিরোধী দল ভোটদানে বিরত ছিল, তবে বিলের ওপরে কোনো প্রকার আলোচনা হয়নি। এমনকি বিরোধী দলের সদস্যরা কণ্ঠ ভোটে পক্ষে বা বিপক্ষে অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু পাশের সুপারিশ করেছিল সংসদীয় বিশেষ কমিটি। এই আইনটি ২০২৫ সালের মে ও জুলাই মাসে ২ দফায় সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই বিলের মাধ্যমে অধ্যাদেশটি আইনে রূপ পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। পাশ হওয়া বিলে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। পাশ হওয়া বিলে ৪টি বিষয়কে অপরাধের আওতায় এনে ৩টি শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলো বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেওয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে চান জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির পেশ করা রিপোর্ট আপনি অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস করার প্রস্তাব আছে। আমরা আগের নোটিশের সঙ্গে মিলিয়ে দেখলাম যে অধ্যাদেশগুলো ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। বিরোধী দলীয় নেতা বলেন, আজকের কার্যসূচিতে সম্পূরক কার্যসূচি নামে একটি পাতা পেয়েছি। সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং আমার ধারণা সেগুলো অধ্যাদেশকে কেন্দ্র করেই আনা হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে যে অধ্যাদেশগুলো ল্যাপসের তালিকায় রয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ তৈরি করে দেয়া হোক।
সংসদে দাঁড়িয়ে গুম বিষয়ে আবেগতাড়িত বক্তব্য উপস্থাপন করে গুম অধ্যাদেশ বাতিলের সুপারিশের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন জামায়াতে ইসলামী সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি বলেন, বিশেষ কমিটি কি করে এই অধ্যাদেশ বাতিলের সুপারিশ পরামর্শ দেয়? দুজন তো গুমের শিকার ভুক্তভোগী, প্রধানমন্ত্রী নিজে টর্চারের শিকার, তাহলে কেমন করে এই গুমের আইন বাতিলের পরামর্শ দেয়? আমরা জানতে চাই। রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচিতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে একথা বলেন তিনি। এই জুলুম যদি এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয়, সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 10 শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও 2 শিশু সহ মোট 12 জন মারা গেছে। এ সময় নতুন করে আরও 974 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে ওরফে সালে শিবলি। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও দেওয়ার জন্য তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মাহাদি আমিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। অপরদিকে 19 ফেব্রুয়ারি আবু আবদুল্লাহ এম সালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট মরার উপর খাঁড়ার ঘাড় মতো পরিস্থিতি তৈরি করেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার উপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় 25%। বাংলাদেশে এখনো দাম বাড়েনি, তবে কতদিন তা সম্ভব হবে এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের উপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে, তবে এক সময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। অর্থমন্ত্রী বলেন, যদি সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের উপরই পড়বে। তাই বিষয়টি বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।